যে পুরুষকে হাজারো নারী ছুঁয়েছে সেই পুরুষ আমার না হোক। চিঠিটাই চোখ বুলিয়ে সাদিক জোনাকির মুখশ্রী দেখে নিল। এইটুকানি পিচ্চি মেয়ে আবার চিঠি লিখেছে অন্য এক ছেলেকে। জোনাকির স্কুল থেকে একটা ছেলে এসে এই চিঠি সাদিককে দিয়ে গেছে। একটা ছেলে জোনাকিকে প্রেমপত্র দিয়েছিল। ছেলেটা প্লেবয় টাইপ। তার জন্য জোনাকি চিঠির উত্তর এমন করেই দিয়েছে। চুনোপুটির মতো দেখতে তুই, কিন্তু তোর কথা শুনে কিন্তু তা মনে হয় না। ক্লাস 9-এ পড়ি, একটু তো সম্মান করবেন সাদিক ভাই। সাদিক ঠোঁটে অদ্ভুত হাসি এনে দাঁতে দাঁত চাপল। দাঁতের ঘর্ষণে কেমন এক অদ্ভুত শব্দ হলো। জোনাকির দিকে তীক্ষ্ণ মেজাজে তাকিয়ে শোধালো। আমার বাড়ি তুই আর আসবি না? জোনাকি কোমরে হাত রেখে মাথা উঁচু করে চোখ পাকিয়ে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা সুটামদেহী সাদিকের দিকে। মেজাজ দেখিয়ে বলল, আমার দাদা বাড়ি এটা, আপনি কে আমাকে মানা করার? দরকার হলে আপনি বেরিয়ে যান এই বাড়ি থেকে। এমনিতেই এই মেয়েকে দেখলে সাদিকের মেজাজ গরম হয়ে যায়। তার মধ্যে তারই বাড়িতে সে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এই মেয়ে আদৌ জানে কার সামনে দাঁড়িয়ে কথা বলছে? জিপা টেনে না ছিঁড়ে ফেলবে সাদিক। নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না সাদিক। চোখ বুজে চাপা শ্বাস ফেলে বলল, বিলিভ মি, আমার চোখের সামনে থেকে এখন না গেলে তোর একটা দাঁতও আর আস্ত পাবি না। অপমানে জোনাকির বদনখানা চুপসে গেল। তেসরা চোখে সাদিককে একবার দেখে হনহন করে সাদিকের রুম থেকে বেরিয়ে গেল। জল্লাদ তো জল্লাদই থাকে। সাদিক জোনাকির চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে বিরক্তিকর নিঃশ্বাস ফেলে কানে ফোন ধরল। কারোর সাথে চেঁচিয়ে কথা বলতে শুরু করলো সে। এই রূপ হিংস্রতা খুব কম মানুষই দেখেছে। শক্ত হৃদয়ের আড়ালে আবার কোন পাষাণ সত্তার বসবাস আছে? আম্মা, তুমি তোমার ছেলেকে কিছু বলো না কেন? রাবিয়া জোনাকির সাহস দেখে অবাক হয়ে পারছে না। পুরো গোষ্ঠীর মধ্যে সব থেকে বদমেজাজি লোক হচ্ছে সাদিক। কেউ যদি তার কথায় একটু এদিক ওদিক করে তাহলে খবর করে ছাড়ে ওই বান্দার। বড়দের সাথে কঠোরতা না দেখালো ছোটদের প্রতি সে বেশ কঠোর। রাবিয়া ঘুমন্ত ঝুমুকে বিছানায় শুয়ে দিয়ে বলল, তুই সাদিকের ঘরে গিয়েছিলি? জোনাকি গাল ফুলিয়ে তাকালো তার দিকে। রাগ দেখিয়ে বলল, গিয়েছি, তাতে কি হয়েছে? তোমার ছেলে আমাকে সবসময় অপমান করে কেন? মুখ থেকে কি মিষ্টি কথা বেরোয় না ওনার? আরে বাবা, হয়েছে কি সেটা তো বল। আমার নাকি সব দাঁত ভেঙে ফেলবে উনি। ও মা, এ কথা বলেছে তোকে? তাহলে কি শুধু শুধু বলছি তোমাকে? কেন বলেছে এই কথা? উনার ঘরে গিয়েছি তাই। রাবিয়া কপাল চাপড়ে বললেন, তুই জানিস ও বাড়িতে আছে? তাহলে গেলি কেন ওর ঘরে? জোনাকি তা জানতোই না সাদিক বাড়িতে। জানলে কি আর এই বাড়িতে আসতো? নাক মুখ কুচকে ফেললো নিমিষেই। ঘুমন্ত ঝুমুকে কোলে তুলে নিয়ে রাগে গিজগিজ করতে করতে বলল, আম্মা, আমি যদি জানতাম তোমার ছেলে বাড়িতে আছে তাহলে জীবনও এদিকে পা বাড়াতাম না। গেলাম আমি, থাকো তুমি তোমার ছেলেকে নিয়ে। বড় বোনের চিৎকারে ছোট ঝুমুর কাঁচা ঘুম ভেঙে গেল। চিৎকার করে কাঁদছে সে। জোনাকি আর তা দেখে। সে তার মতো হনহন করতে করতে সিঁড়িতে নেমে এলো বিশাল বড় ড্রয়িং রুমে। দাদাজান সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। বংশের সব থেকে ছোট নাতনির কান্নার শব্দ শুনে ভুরু যুগল কুঁচকে এলো তার। খবরের কাগজ মুখের উপর থেকে সরিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। জোনাকি চমকে নিয়ে সদর দরজায়। জোনাকি দাঁড়া। দাদাজানের ডাকে থমকে গেল জোনাকি। গাল ফুলিয়ে তাকালো দাদাজানের দিকে। জাইফুল তালুকদার এগিয়ে এলেন নাতনিদের নিকট। গম্ভীর চোখ জোড়া নিক্ষেপ করলেন তাদের দিকে। কি হয়েছে, এভাবে চলে যাচ্ছিস কেন? এই তো সুযোগ জল্লাদের নামে নালিশ করার। কত বড় সাহস জোনাকির সাথে বাজে ব্যবহার করা, তাই না? জোনাকি জোর করে চোখে জল নিয়ে এলো। কাঁদো কাঁদো মুখভঙ্গি করে ঠোঁট উল্টে বলল, তোমার বড় নাতি অপমান করেছে আমাকে। আমার নাকি সব দাঁত ভেঙে ফেলবে। বলেছে এই বাড়িতে তুই আর আসবি না। চলে যাচ্ছি তাই। আর কখনো এই বাড়িতে পা রাখবো না আমি। সাদিক বলেছে?
আর কে বলবে? দাদি যান পানের বাটি হাতে নিয়ে এগিয়ে এলেন জোনাকিদের কাছে। স্বামীকে কথা বাড়াতে না দিয়ে বললেন, দাদির কথাই রাগ হলো খুব। সে কি জেনে শুনি এই লোকের সামনে গিয়েছে নাকি? এখানে থাকলে আরও মেজাজ খারাপ হবে তার। ধুর, বলে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। জাইফুল তালুকদার দীর্ঘশ্বাস ফেলে বলেন, সাদিক কই? ওকে বলো দাদাজান ডাকছে ওকে। মা, তোমার মেয়ে এলেছে। আমেনা চোখ ছোট ছোট করে ছোট মেয়ের দিকে তাকালেন। ঝুমু জোনাকির কোলে বসে আছে। ভাবা যায় বড় বোনের কোলের উপর বসে বসে তার নামে বদনাম করছে। জোনাকি চোখ পাকিয়ে তাকালো ঝুমুর দিকে, হালকা করে গাল চেপে ধরে বলল, ওই লাড্ডুর বাচ্চা, তোকে কখন মেরেছি আমি? আহ জোনাকি, স্যার ওকে সব সময় বাচ্চাটাকে মারিস কেন? মা, ওকে তোমার বাচ্চা মনে হয়? দেখেছো কিভাবে কথা বলে? স্যার ওকে, ও বাড়ি গিয়েছিল কেন? ফারহা আপা যেতে বলেছিল। তাহলে এত তাড়াতাড়ি এলি কেন? আপা গোসল করতে গেছে, বিরক্ত করছিল তোমার ছেলে মেয়ে, তাই এসেছি। থেমে আবার বলল, আমি বলে দিলাম তোমার এই কুড়িয়ে পাওয়া মেয়েকে আমি আর কোথাও নিয়ে যাব না। যেদিন থেকে হয়েছে শুধু আমাকে জ্বালিয়ে যাচ্ছে। আমেনা তপ্ত নিঃশ্বাস ফেলে ঝুমুকে কোলে নিয়ে খাওয়াতে লাগলেন। দুবোন এমনই সবসময় লেগে থাকে। আর তাদের বড় ভাই সামি, সে দুজনকে ঝগড়ে সাহায্য করে। ঝুমুর বয়স সবেমাত্র 2 বছর, আধো আধো কথা বলতে পারে। 2 বছর তাতে কি, সারাদিন তোতা পাখির মতো তুতু করবে। জোনাকিকে খুব জ্বালায় সে। আর জোনাকি উপরে উপরে বিরক্ত হলো বোনকে খুব ভালোবাসে। রোদের তেজ কমে এসেছে, হালকা বাতাস বইছে ধরণী জুড়ে। গোসল করে পিঠ সমান চুলগুলো ছেড়ে দিয়েছে। জমুকে কোলে করে ছাদে উঠল জোনাকি। ছাদের সামনে সাইডে আসতেই দেখা মিলল এক বিশাল বাড়ি, জোনাকির রংমহল এবং পানকৌড়ি মঞ্জিল সামনাসামনি 2 বাড়ি, মাঝে বড় একটা রোড। সেখানে এই এরিয়ার পার্সোনাল গাড়ি বা রিক্সা যাতায়াত করে। জোনাকির রংমহল বিশাল বাড়িটা জোনাকিদের, আর উপর পাশে পানকৌড়ি মঞ্জিল। যেই বিশাল জমিদার বাড়ি সেটা হচ্ছে সাদিকদের। জোনাকির খুব পছন্দ পানকৌড়ি মঞ্জিলের। বাগান সাইড, বিশাল বড় বাগান বাড়ির চারপাশ জুড়ে। বাড়ির পেছনে ইয়া বড় একটা পুকুর আছে। বাড়ির চারপাশ দিয়ে দেহরক্ষী দিয়ে গিজগিজ করে। জোনাকি সাদিকের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। সাদিকদের কম নাকি? হ্যাঁ, এটাও ঠিক বাড়ির মতো অত বাড়ি নয় তাদের, বিশাল বড় বাগানি, তাতে কি তাদের বাড়িও অনেক বড়। আজ বেচারি মেজাজ তুঙ্গে উঠে আছে শুধু শুধু। আপু, আমি নিতে নামবো? জোনাকি ঝুমুকে কোল থেকে নামিয়ে দিয়ে দোলনায় গিয়ে বসলো। জোনাকিদের পাশের বাড়ি ওর এক বান্ধবীদের, একই ক্লাসে পড়ে তারা। লাবিব নাম, পারিবারিকভাবেও বেশ ভালো সম্পর্ক লাবিবদের সাথে। পারিবারিক সম্পর্কও ভালো লাবিবাদের সাথে। লাবিবা একটু পরে তাদের সাথে উঠে এলো। আজ দুজন একজনও স্কুলে যায়নি। লাবিবা গুটি গুটি পায়ে ছাদের কিনারে এসে জোনাকিকে ডেকে উঠল। ঝুনু, ওই ঝুনাকি। জোনাকি কপাল কুঁচকে পেছনে তাকালো। লাবিবাকে দেখে এগিয়ে গেল সেদিকে। লাফ দিয়েই লাবিবাদের সাথে যাওয়া যায়, কিন্তু নিচে দারোয়ান যদি একবার দেখে তাহলে খবর আছে। কি হয়েছে? মন খারাপ কেন তোর? জোনাকি পিছু ঘুরে পিলারের সাথে হেলান দিয়ে ঝুমুকে দৃষ্টি তাক করে বলল, ভালো লাগছে না আমার। মাঠে যাবি? চল যাই, আজকে মিলন ভাইয়াদের ফুটবল ম্যাচ আছে। লাবিবা ঝুমুকে কোলে নিয়ে বসে আছে মাঠের এক কোণে। পাশে জোনাকির গালে হাত দিয়ে উদাসীন হয়ে বসে আছে। একটু আগেও মাঠ ভর্তি মানুষ ছিল। সবাই খেলা শুরু করার কয়েক মিনিটের মাথায় একটা লোক এলো কোথা থেকে দৌড়ে। আর ওই লোককে দেখেই সুরসুর করে সবাই মাঠ থেকে পালালো। ইমন আজ খেলতে আসেনি, অথচ লাবিবা বলল আজ সে খেলবে। বেদনার জীবন। চল জুনু, বাড়ি ফিরে চাই। ঝুমু তোতা পাখির মতো তুতু করে বলল, আমি চকলেট খাবো।
জোনাকি ঘাসের উপর থেকে উঠে দাঁড়ালো। পাশে রাখা জুতা জোড়া পরে ঝুমুকে কোলে নিয়ে বলল, থাপ্পড় খাবি লাড্ডুর বাচ্চা? দাঁত হাওয়ার বাগে সবই শেষ করার প্ল্যান বানিয়েছিস নাকি? আপু চকলেট। লাবিবা উঠে দাঁড়িয়ে জোনাকির কোল থেকে ঝুমুকে নিয়ে বলল, চকলেট কেক কিনে দেই তাহলে? তাহলে তো প্রবলেম নেই। ওকে, তুই তোর বাড়ি নিয়ে যা। বেয়াদব বহুত জ্বালায় আমাকে। আমারও এক বিচ্ছু ভাই আছে, ভুলে গেছিস? ওর বয়স হয়েছে ভালোই, জ্বালায় না, কিন্তু ঝুমুকে দেখ, সারাদিন আমাকে জ্বালিয়ে মারে। চিল বেবি, বাচ্চারা একটু একটু জ্বালাবি। জোনাকি বাড়ি ফিরতে দেখতে পেল সাদিক ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছে। মুখখানা সবসময় যেমন প্যাঁচার মতো করে রাখে ঠিক তেমনই করে রেখেছে, শরীর চলে গেল তার। ঝুমু সাদিককে দেখেই চেঁচানো শুরু করলো। বলো বাই, বলো বাই। ঝুমুর কণ্ঠ শুনে সাদিক পাশ ফিরে তাকালো সদর দরজায়। জোনাকি কোলে করে দাঁড়িয়ে আছে। জোনাকির মুখের দিকে ফিরেও তাকালো না সাদিক। হাতের ইশারায় ঝুমুকে কাছে ডাকলো। জোনাকি শক্ত করে পেঁচিয়ে ধরল ছোট বোনকে। আজ দুনিয়া উল্টে গেল, তাকে ওই জল্লাদ লোকের ধারে কাছে যেতে দেবে না। ঝুমু অনেক চেষ্টা করলো কোল থেকে নামার, কিন্তু জোনাকির জন্য তার কিছুতেই পারছে না। মুখের সামনে সাদা কয়েকটা ঝকঝকে দাঁত বের করে ব্যাচের নাকে বসিয়ে দিল। জোনাকি ঠাস করে নামিয়ে দিল ঝুমুকে। নাকে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকালো বোনের দিকে। ঝুমু ছাড় পেয়ে দৌড়ে সাদিকের কাছে চলে গেছে। সাদিক ঝুমুকে নিজের উড়ুর উপর বসে গালে টুপ করে একটা চুমু এঁকে দিয়ে বলল, আমার ছোট বউ, কই ছিলে এতক্ষণ? খিলখিল করে হেসে উঠল বাচ্চাটা। ছোট হাত জোড়া নাড়িয়ে নাড়িয়ে বলল, কুত্তে। আমেনা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন হাতে কিছু খাবার নিয়ে। জোনাকি চোখে জল টলমল করছে, নাকে দাগ বসে গেছে দাঁতের। সাদিকের সামনে মান সম্মান হারাবার ভয়ে শব্দ করে কাঁদতেও পারছে না। আবার দেখা গেল বলেই বসলো, খেয়ে খেয়ে হাতির মতো শুধু শরীরটাই বানিয়েছিস, মাথায় বুদ্ধি জ্ঞান কিছুই নেই। তুমি সব সময় বলো তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না, কিন্তু আজ যে আমি ভেঙে চুরমার হয়েছি, হৃদয়ে যে হাজার ক্ষতগুলো দিনের পর দিন পুষে রেখেছি, সব তোমার দেওয়া। কেমন ভালোবাসে এটা? সম্পর্ক না আছে কোনো সম্মান, না আছে 2 পয়সার গুরুত্ব। ফারহা থামলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। কণ্ঠ জোরালো হয়ে আসছে। কাঁপা কাঁপা হাতে কল কেটে দিল। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কম ভালোবেসেছিল কি? ভালোবাসে এত দুঃখ কেন? কেন এত দহনে পড়তে হয়? সময়ের সাথে সাথে বুঝি পুরুষের ভালোবাসা কমে যায়? পিয়সীর মুখখানা দেখলেও বিরক্ত লাগে। যদি তাই না হয়ে থাকে তাহলে তার সাথে কেন এমন হচ্ছে? সে তো চেয়েছিল প্রিয় পুরুষটাকে আজীবন নিজের করে রাখতে। তাহলে কেন সে ব্যর্থ হলো? তার ভালোবাসায় নিশ্চয়ই কোনো দিক দিয়ে কমতি ছিল। ডাইনিং টেবিলে রাতের খাবার সাজাচ্ছেন আমেনা বেগম। সাদিক আজ ছোট চাচার বাড়ি ডিনার করবে বলে আমেনা বেশ কয়েক ধরনের খাবার রান্না করেছেন। জোনাকি নাক মুখ কুচকে বসে আছে সাদিকের সামনে বড় বড় চেয়ারে। সে নিজে বলে তো মা কখনোই এত রকমের খাবার রান্না করে না, অথচ এই জল্লাদের জন্য কত আয়োজন, যত সব ঢং। জাইফুল তালুকদারের 2 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে শফিক তালুকদার, তিনি হচ্ছেন সাদিকের বাবা। জসিম সাহেব হচ্ছেন জোনাকির বাবা, এবং ওনার একটা মেয়েও আছেন, তার নাম তারমিন তালুকদার। তালুকদার পরিবারের সবাই একসাথেই থাকতেন, কিন্তু তারমিন তালুকদারের যেদিন বিয়ে হয়েছিল ঠিক সেদিন পুরো পরিবার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কোনো এক কারণে শফিক সাহেব ও জসিম সাহেবের সাথে বিশাল বড় এক ঝামেলা সৃষ্টি হয়েছিল সেদিন। ওই একটা কারণে জসিম সাহেব জেদ ধরে নিজের পরিবার পরিজন ঘরবাড়ি রেখে সেদিনই তারমিনকে বিদায় দিয়ে বউ বাচ্চাকে নিয়ে বাড়ি ছেড়েছিলেন। নিজ কষ্ট করে ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা গড়ে তুলেছিলেন। তার বাবা আর ভাইয়ের সাথে জেদ করে পানকড়ি মঞ্জিলের সামনে নিজের বাড়ি বানিয়েছিলেন। জোনাকির বাবা এবং মা বাদে তারা 3 ভাই বোন সাদিকদের বাড়ির সবার সাথে যোগাযোগ রেখেছে। জসিম সাহেব এমনিতেও
ও বাড়ির বাচ্চাদের সাথে যোগাযোগ রেখেছে, তবে ভাই ভাবি কিংবা মা তাদের কারোর সাথেই জসিম সাহেবের যোগাযোগ নেই। আজ থেকে বহু বছর আগে ছিন্ন হয়েছে যোগাযোগের রাস্তা। ঝুমু সাদিকের কোলে বসে আছে আর সাদিক তাকে এটা ওটা খাইয়ে দিচ্ছে। রাগে শরীর জ্বলে যাচ্ছে জোনাকির। এত ঢং করার মানে কি? বড় বোনকে চোখে দেখে না নাকি? ছোটটাকে নিয়ে এত লাফাতে হবে কেন বাবা? মুখ বাঁকিয়ে জোনাকি নিজে নিজের প্লেটে খাবার তুলে নিতে শুরু করলো। গরম গরম এক প্লেট সাদা ভাত নিয়ে প্লেটের সাইডে আলু ভাজি, ইলিশ মাছ ভাজা নিয়ে খেতে শুরু করলো। এগুলো শেষ করে গরুর গোস্তর সাথে বড় হাড্ডি নিয়ে দেশি মুরগির রান দিয়ে খাওয়া শুরু করলো। ভাত খাওয়া শেষ হলে আমিনা মেয়ের জন্য ফ্রিজ থেকে দই বের করে দিলেন। আরও অনেক রকমের খাবার রান্না করেছিলেন, কিন্তু জোনাকি ওসব খায় না। সাদিক ভুরুযুগল কুচকি জোনাকির এটো প্লেটের দিকে তাকিয়ে আছে। মানতে হবে মেয়েটা বড্ড বেশি খাবার প্রেমী। এত খাবার এত কম সময়ে খেয়ে ফেল। অবশ্য জোনাকির দ্বারা সবই সম্ভব। মেয়েটা দেখতে ভীষণ গুলোমুলো, বেশি মোটাও না আবার একদম চিকনও না, দুধে আলতা, গায়ের রং না হলো ভীষণ ফর্সা। ঝুমাও হয়েছে ঠিক তার বোনের মতো, টুকটুকে লাল রক্তজবা ফুলের মতো। খাওয়া দাওয়া শেষে সাদিক আরাম করে সোফায় বসলো। এখন রাত প্রায় 8টা থেকে 9টা বাজে মনে হয়। খুব তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া হয়েছে আজ। সাদিক আমিনের সাথে কিছু কথা বলছিল, এমন সময় শত দরজা দিয়ে হুড়মুড়িয়ে ঢুকলো শীতল, নিঝুম, তুবা ও লাবিবা। জোনাকি এখনও ডাইনিং টেবিলে বসে বসে আপেল খাচ্ছে তো একবার এটা ওটা খাচ্ছে। হঠাৎ করে ওদের বাড়ির ভিতরে ঢুকতে দেখে হকচকিয়ে গেল সে। লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমিনা অবাক হলো, পরে নিজেকে সামলে নিলেন। ওরা সবাই জোনাকির স্কুল ফ্রেন্ড এবং একই এলাকায় সবার বাড়ি। অবাক করার বিষয় হচ্ছে সবার বাড়ি সিরিয়াল মেনটেন করে, যেমন জোনাকিদের বাড়ির পর লাবিবা, তারপর শীতল, তুবা, তারপর শেষে নিঝুমদের বাড়ি। গলায় গলায় ভাব এদের সবার। সবাই এসে আমেনা ও সাদিককে সালাম দিয়ে কটমট করে জোনাকির দিকে তাকালো। লাবিবা কাচুমাচু করে জোনাকির দিকে ভীতু চোখে তাকিয়ে আছে। বেচারি জোনাকি যা বোঝার বুঝে গেছে। শুকনো ঢোকিলে হাতে রাখা অর্ধ আপেল শক্ত করে ধরে সিঁড়ির দিকে দৌড় লাগালো। এই মেয়ে, যাচ্ছিস কই? তোর বান্ধবীরা এসেছে আর তুই দৌড়ে উপরে যাচ্ছিস? আমিনা চেঁচিয়ে বলে উঠলেন। কিন্তু জোনাকি মায়ের কথা শুনলে তো। সে তার মতো এক দৌড়ে নিচের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। সাদিক স্বাভাবিক মুখভঙ্গি করেই ঠাই জায়গায় বসে আছে। আশেপাশে কি হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই। সাদিক অজানা এক কারণে কখনো জোনাকির মুখের দিকে তাকায় না। লাবিবারা আমেনাকে বলে জোনাকির রুমের দিকে রওনা হলো। এতক্ষণ জসিম সাহেবের জন্য অপেক্ষা করছিল সাদিক, কিন্তু তিনি কল করে জানিয়েছেন আজকে বাড়ি ফিরতে তার লেট হবে। কথা না বাড়িয়ে সাদিক ঝুমুর হাতে 200 টাকার 2টা নোট ধরিয়ে দিয়ে বলল, ছোট বউয়ের জন্য আজ কিছু আনিনি, তার জন্য সরি। ওকে, এই টাকা দিয়ে চকলেট কিনে খেও তুমি। সাদিক চলে গেছে বেশ কিছুক্ষণ হয়েছে। আমিনা ছোট মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে গেছে। নিঝুমরা যে আজ এ বাড়িতে থাকবে সেটা খুব ভালো করেই জানেন তিনি। এই 4 বিচ্ছু মাঝে মধ্যেই এই বাড়িতে থাকে এবং এটাও জানে সবগুলা রাতের খাবার খেয়েই তবে এই বাড়িতে এসেছে। তার কারণ একটাই, এসে জোনাকির সাথে ওর ঘরে ঘাপটি মেরে ফুসুর ফাসুর করা। খাওয়া দাওয়া করলে তো সময় নষ্ট হবে কুটনামি করতে। এখন আমেনা সবার বাড়িতে কল দিয়ে বলবেন ওরা সবাই আজ এই বাড়িতেই থাকবে। জোনাকি দরজা ধাক্কা দিচ্ছে সমান তালে। শীতল দাঁতের দাঁত চেপে কটমট করে বলল, জুনু দরজা খোল, নাহলে তো শরীরের একটা হাড়িও আস্ত রাখবো না আমি। ভেতর থেকে কোনো সাই শব্দ এলো না। নিচুম ধপ করে মেঝেতে পা ফেলে দিয়ে বসে শুধোই। শালি একটা জিনিস রে ভাই, তোরাই কর, এই মেয়ে কেমনে এই কাজ করতে পারলো আমাকে না কইয়া? তুবা কটমট করে লাবিবার দিকে তাকিয়ে বলে, এই জন্য অবশ্যই জানতো
এই ব্যাপারে, তাই না? শালে আমাদের থেকে লুকিয়ে লুকিয়ে পাকনামি করিস। লাবিবার মুখটা আধারে ঢেকে গেল। জোনাকিরা যে স্কুলে পড়ে ওটাই কলেজ এবং ভার্সিটি দুটোই আছে। অনার্স দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের জাহিদ ও রাতুলকে নিজম শীতল পছন্দ করে। কালকে স্কুলে শীতলদের সাথে জোনাকির একটু কথা কাটাকাটি হয়েছে বলে ওদের কথা জাহিদ ও রাতুলকে গিয়ে বলে দিয়েছে। ছোট ছোট বাচ্চা মেয়েদের পাকনামি দেখে রাতুল ও জাহিদ দুজনেই ওদের ওয়ার্নিং দিয়েছে নেক্সট টাইম যেন এসব পাগলামি করতে না দেখে। আজকে সন্ধ্যায় শীতল বের হয়েছিল একটু মুদির দোকানে যাওয়ার জন্য, আর তখনই রাতুল আর জাহিদের সাথে তার দেখা। তারপর দুজন মিলে ইচ্ছে মতো কথা শুনিয়েছে। সে পাশে গিয়ে নিজম তুবাকে সব খুলে বলার পর সবাই মিলে হাজির হয়েছে জোনাকির রংমহলে। অনেক চেঁচামেচির পর জোনাকি বিরক্ত হয়ে দরজা খুলে দিল। সবাই হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। নিজম কটমট করে জোনাকির দিকে তাকিয়ে পড়ল। কি বলেছিস এসব জিয়াদ ভাইয়াদের? জোনাকি জোরপূর্বক ঠোঁটে হাসি এনে বলল, তোমাদের মনের কথা বলে দিয়ে তোমাদের উপকার করেছি। শীতল রাগে চিৎকার করে বলল, ভাই, ওরে কেউ প্লিজ তুল্লা আসার মার, আমার ওরে দেখলেই শরীর জ্বলতাছে। জোনাকি দু কদম পিছিয়ে গিয়ে গাল ফুলিয়ে বলল, আমার মতো নাদান বাচ্চার সাথে তোরা এমন করছিস কেন? তুই নাদান, আমাদের বাস দিছস না? আমরাও এবার কি করি জাস্ট দেখবি। কি করবি তোরা? ইমন ভাই, নিজুমের কথায় জোনাকি নাক মুখ কুচকে বলল, তোরা কি মনে করছিস আমি ইমন ভাইকে পছন্দ করি? মনে করার কি আছে, আমরা তো নিজের চোখেই সব দেখি। অন্ধকার নিস্তব্ধতায় ঘিরে আছে চারপাশ। কেমন যেন গুমট গুমট একটা ভাব, শরীরে হাড় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বড় একটা ডুপ্লেক্স বাড়ি, তার মধ্যে কালো পোশাক পরা কয়েকজন লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের সামনে এক যুবক হাতে তাজা রক্ত নিয়ে একাধারে সিগারেট ফুঁসেই যাচ্ছে। ফ্লোর জুড়ে রক্তের ছড়াছড়ি। মৃদুল এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রথম গা গুলিয়ে আসলো। সময়ের সাথে সাথে এসব দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়েছে। সাদিক চেয়ারে গা এলিয়ে দিয়ে দিপি স্মোক করছে। গায়ে সাদা পাঞ্জাবি, রক্তের লাল রঙে রঙিন হয়ে গেছে। সিগারেট দূরে ছুঁড়ে মেরে মৃদুলকে উদ্দেশ্য করে বলল, আমি ওকে পছন্দ করি না, দেখতে পারি না, তাহলে এসব আমি কেন করছি? মৃদুল, আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না? কে আবার? আমি তোমার জান প্রাণ ময়না পিতলা ঘুঘু এবং ঘরের একমাত্র ছোটখাটো একটা হাতির বাচ্চার মতন বউ। সাদিক মাত্রই গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়েছে। বের হতেই দেখলো অচেনা নাম্বার থেকে বেশ কয়েকবার কল করা হয়েছে তাকে। ব্যাক করতে সাথে সাথে রিসিভ হলো কল রিসিভ করে কে বলছেন জিজ্ঞেস করতেই এহেন উত্তর আসে ফোনের ওপাশ থেকে। সাদিক হতভম্ব। মাঝরাতে কল করে তার সাথে ফাজলামি করা হচ্ছে। দাঁতে দাঁত চেপে রুষ্ট কণ্ঠে বলে ওঠে, থাপড়ে সব দাঁত উপড়ে ফেলবো ইডিয়েট। খট করে কল কেটে দিয়ে ব্লক করে দিল নাম্বার। জোনাকি দম বন্ধ করে বুকে হাত দিয়ে ঠাই জায়গায় বসে রইল আহমকের মতো। সাদিকের কণ্ঠ শুনলে বেচারির মাঝে মধ্যে রুহুর পানি শুকিয়ে যায়। আর আজ তো এই মাঝরাতে কল দিয়ে প্রায় বিশ্বজয় করে ফেলেছিল। বেটা খাইস্টা মার্কা কলের মধ্যেই ধমকায়। আটকে রাখা শ্বাসটুকু ফোঁস করে ছেড়ে দিয়ে কটমট করে নিজমের দিকে তাকিয়ে বলল, তোদের মতন ফ্রেন্ড থাকার থেকে না থাকা অনেক ভালো। ইচ্ছে করে এমন করলি তাই না? জানিস সাদিক ভাইয়াকে কল দিয়ে নিশ্চয় মুখের ভাষা দিয়ে আমাকে জিন্দা লাশ বানিয়ে ফেলবে। রাত খুব বেশি নয়, এখন একটা ছুঁই। জোনাকি বিশাল রুমের মেঝেতে মোট 5টা বিছানা করা হয়েছে। রুমে এসি নেই। জোনাকি এসি লাগাতে দেয়নি তার রুমে। ভীষণ গরম পড়েছে আজ। বাইরে বাতাসও নেই বললেই চলে। শীতল, নিঝুম, তুবা, লাপিপা ও জোনাকি সিরিয়াল মেনটেন করে মেঝেতে শুয়ে আছে। গল্প আড্ডায় ব্যস্ত তারা। এক পর্যায়ে গরম সহ্য করতে না পেরে সবাই মিলে বারান্দায় গিয়ে বসলো। সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে বলে গোল করে বসলো। এই খেলাটা নিঝুম খেলতো না, একমাত্র জোনাকিকে শিক্ষা দেওয়ার জন্যই খেলতে রাজি হয়েছে। জোনাকি রাত জাগতে পারে না, কিন্তু আজ ওদের জন্য ঘুমাতেও
পারছে না। গোলুমুলু শরীরটা লাবিবার শরীরের সাথে লেপ্টে দিয়ে চুপচাপ বসে আছে। জোনাকি চোখ বন্ধ করে আছে। এই ফাঁকে নিঝুম, শীতল ও তুবাকে কানে কানে কিছু একটা বলল। খেলা শুরু করতেই প্রথমে তুবার পাল এলো। সে ট্রুথ নিতে লাবিবা জিজ্ঞেস করলো, এই সপ্তাহে আঙ্কেলের মানিব্যাগ থেকে কত টাকা মেরেছিস? তুবা সবগুলো দাঁত বের করে বলল, বেশি না, 600-700 টাকার মতো মেরেছি। সালি, যেদিন ধরা খাবি সেদিন বুঝবি কত ধানে কত চাল। তুবা লাপিপার কথাই পাত্তা না দিয়ে নিচে রাখা কাচের বোতল ঘোরালো। এবার বোতল গিয়ে থামলো শীতলের সামনে। শীতল ডেয়ার নিতেই তুবা দাঁত কেলিয়ে হেসে শুধাই, মামা বেশি কিছু করা লাগবে না, জাস্ট একটা কাজ করবি। এইখানে এই মুহূর্তে একটা আইটেম সঙ্গে নেচে দেখাবি আমাদের। শীতলের মুখটা চুপসে গেল। সে মোটেও নাচতে পারে না। কোমর তোলাতে গেলে মনে হয় এই বুঝি কোমরটা বেঁকে যাবে। কিছু করার নেই। ভীষণ বিরক্ত নিয়ে কার্মের মিউজিক বাজা গানটা ছেড়ে নাচতে শুরু করলো সে। সবাই হেসে কুটি কুটি অবস্থা। শীতল তো আর নাচছে না, বরং দেখে মনে হচ্ছে শুধু শরীরটা নিয়ে লাফাচ্ছে কোনো রকম। তার নাচ শেষ হলেই জোনাকির পালা এলো। নিঝুম একটু নড়ে চড়ে বসে জোর করে ওকে ডেয়ার নেওয়ালো। নিঝুম শয়তানি হাসি দিয়ে বলল, সাদিক ভাইয়াকে কল দিয়ে প্রেমের আলাপ করবি এখন? চোখের মধ্যে যে ঘুমটুকু ছিল তা যেন মুহূর্তেই গায়েব হয়ে গেল। চোখ ভরা আতঙ্ক নিয়ে নিঝুমের দিকে তাকিয়ে বলল, কি বললি? যা বলেছি তাই। অসম্ভব। সাদিক ভাই যদি একবার টের পায় এটা আমি, তাহলে আমাকে ওয়ার্নিং ছাড়া কবরে পাঠাবে। এমনিতে জল্লাদ আমাকে সহ্য করতে পারে না। নিঝুম বিরক্ত হয়ে বলল, নাটক কম কর জোনাকি। উনি বুঝবে কি করে এটা যে তুই? তারপরেও এই কাজ আমার দ্বারা সম্ভব না। তাহলে ফ্রিজ থেকে 4টা ডিম এনে তোর মাথায় ফাটা। বেচারি উপায় না পেয়ে গুটি গুটি পায়ে ভাইয়ের রুমে ঢুকলো। স্বামী নিশ্চিত এতক্ষণে বাইরে থেকে এসে গেছে। দরজা খোলা থাকায় আর কষ্ট করতেই হলো না। স্বামীর উপর হয়ে বেঘরে ঘুমাচ্ছে। জোনাকি নিঃশব্দে বিছানার কাছে এগিয়ে গিয়ে স্বামীর ফোন থেকে সাদিকের নাম্বার নিয়ে রুম ত্যাগ করলো। ভাইয়ের ফোনের পাসওয়ার্ড জেনে ভালোই হয়েছে, অন্তত আজকে কাজে লাগলো। নিজের ঘরে এসে কাপা কাপা হাতে সাদিকের নাম্বারে বেশ কয়েকবার কল দেওয়ার পর যখন ধরছিল না, তখন জোনাকি খুশিতে গদগদ হয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি কিন্তু কল দিয়েছি, কিন্তু সাদিক ভাই ধরছে না। এতে আমার কোনো দোষ নেই। কিন্তু নিঝুম একটু করে কিছুক্ষণ জোনাকির মুখের দিকে তাকিয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলতেই ওপাশ থেকে কল ব্যাক করলো সাদিক। জোনাকি চোখ বড় বড় করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মুখটা কাঁদো কাঁদো করে বলল, আর সময় পেল না কল করার। ব্যাস, এখানেই ঘটে গেল এমন এক ঘটনা। নিঝুম শীতল সবে মিলে পেট চেপে ধরে হাসছে। জোনাকি রেগে মেগে ঘরের ভেতরে গিয়ে নিজের জন্য নির্ধারিত করা জায়গায় ঠাস করে শুয়ে পড়ল। কটমট করে সবার দিকে তাকিয়ে কাঁথা মুড়ি দিয়ে নিজেকে ঢেকে ফেল। মন তো চাচ্ছে সবগুলো চুল একটা করে চিরতে। সাদিকের অনার্স ফাইনাল এক্সাম শেষ হয়েছে কিছুদিন আগে। বর্তমানে সে বাবার অফিসে টুকটাক কাজ শিখছে। শফিক সাহেব চাইছেন বড় ছেলে এখন অফিসের কাজে মন দিক। আগে যা করেছে বা হয়েছে সব ভুলে নিজের ফিউচারে ফোকাস করুক। ব্যস্ত থাকলেই তো পাস্ট ভুলে থাকতে পারবে। গধূলি বিকেল, সাদিক ভার্সিটির সামনে একটা টঙে বসে আছে মৃদুলকে নিয়ে। এই তো একটু আগে একজনকে মেরে হসপিটালে ভর্তি করে এসেছে। ছেলেটা ছিল সাদিকের ক্লাসমেট, নাম নিহাল। মৃদুলের সাথে মারামারি করতে এসে শেষে নিজেই হসপিটালে ভর্তি হয়েছে। মৃদুল নাকি নিহালের বোনকে ডিস্টার্ব করে, অথচ মৃদুল জানে না নিহালের বোনকে। সাদিকের হাত কেটে গেছে বেশ অনেকটুকুই। মৃদুল ব্যান্ডেজ করে দিয়েছে। মৃদুল, তোর না কালকে পরীক্ষা আছে? জি ভাই। তাহলে বাসায় যাচ্ছিস না কেন? মৃদুল কাচুমাচু করে মিনমিন করে বলল, আপনাকে এভাবে রেখে কি করে যায়? চলুন না ভাই, আপনাকে বিয়ে বাড়ি দিয়ে আসি। সাদিক চোখ ছোট ছোট করে তাকালো মৃদুলের দিকে।
আমাকে দেখে কি তোর বাচ্চা মনে হয়? মণিমা যদি জানে আমি আপনার সাথেই ছিলাম, তবুও আপনাকে নিয়ে বাড়িতে আসিনি, তাহলে ভাবুন আমার কি অবস্থা করবে। আম্মাকে নিয়ে তোর ভাবতে হবে না, বাড়ি যা, গিয়ে মন দিয়ে পড়তে বস। সন্ধ্যা নেমে এসেছে ধরণীতে। নামাজ পড়ে মসজিদ থেকে পুরুষেরা নিজেদের গন্তব্যে ফিরছেন। জোনাকিদের আবাসিক এলাকা হয়, রাস্তাঘাটে তেমন সমস্যা নেই। চারপাশে এই সময়ে পুরো নিস্তব্ধতায় ঘিরে থাকে। জোনাকিরা 5 বান্ধবী মাত্রই প্রাইভেট পড়ে বাড়ির রাস্তা ধরে হাঁটছে। সাদিক এই সময়ে একই রোড দিয়ে বাড়ি ফিরছিল, সাথে শফিক সাহেবও আছেন। পেছনে বডিগার্ডদের একটা গাড়ি নজরে আসছে। রাস্তায় জোনাকিদের দেখেই গাড়ি থামাতে বললেন শফিক সাহেব। গাড়ির গ্লাস নামিয়ে জোনাকিকে ডেকে উঠলেন। বড় চাচার কণ্ঠস্বর শুনিয়ে জোনাকি থমকে দাঁড়ালো। ভুরুচুকুল কোচকে ডান সাইডে তাকাতে দেখতে পেল বড় চাচার গাড়ি। লাবিবাদে দাঁড়াতে বলে গুটি গুটি পায়ে গাড়ির কাছে গিয়ে এগিয়ে এলো। ওপাশে সাদিককে এখনও নজরে আসেনি জোনাকির। একগাল হেসে বলল, কাকাই কই যাও? শফিক সাহেব মুচকি হেসে বলেন, এই রাস্তা দিয়ে আমরা কোথায় যাই? বাড়ি যাচ্ছ? হ্যাঁ, আয় গাড়ি তো উঠ। না, আমি লাবিবাদের সাথে এসেছি, ওদের রেখে কিভাবে যাব? ওদের আসতে বল। না, এটুকু না রাস্তা, আমি হেঁটে যেতে পারবো, তুমি যাও। শফিক সাহেব জোর করলেও জোনাকি গেল না। সাদিক জোনাকির দিকে দৃষ্টি না দিলেও চুপচাপ চোখ বুজে ওর সব কথাই শুনল। শফিক সাহেব চলে যেতেই জোনাকি হেলে দুলে হাঁটা শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। আজ প্রাইভেটে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা নিয়েই 5 জন খিলখিলিয়ে হাসছে। তাদের ব্যাচে মোট 17 জন ছেলে মেয়ে, 6 জন ছেলে, বাকি সবাই মেয়ে। ছেলেদের মধ্যে একজন রবিন, দেখতে কিছুটা ফর্সা, লম্বা চওড়া এবং হ্যাংলা পাতলা টাইপের। মঈন স্যার যখন পড়াচ্ছিলেন তখন রবিন নাক ডেকে ঘুমাচ্ছিল। ভরা ক্লাসে ক্লাস নেওয়ার সময় নাক ডাকার শব্দ শুনে স্যারের পড়াতে অসুবিধা হচ্ছিল। কে নাক ডাকে দেখতে গিয়ে নজরে আসে রবিন বেগে চেন খুলে ভেতরে মাথা দিয়ে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। চুপি চুপি রবিনের কাছে এসে বেচারার পাছা বরাবর বসাতেই ভয় আটকে উঠল সে। চোখ বড় বড় করে সামনে তাকাতেই মঈন স্যারকে দেখে উচ্চস্বরে কান্না জুড়ে দিল। ভাবা যায় এত বড় ছেলে হয়ে ভয় পেয়ে ভরা ক্লাসরুমে কান্না করে। ওই অবস্থা দেখে সবাই পেট চেপে হাসতে হাসতে মাটিতে প্রায় গড়াগড়ি খাচ্ছিল। ছেলেটার মধ্যে একটু মেয়েটাই স্বভাব আছে, যার জন্য স্কুলের সবাই ওকে ভীষণ খেপায়। আজ শুক্রবার সকলের ছুটির দিন। সকাল থেকে আমিনা জোনাকিকে দিয়ে বাড়ির অনেক কাজ করিয়েছেন। মেয়েটা সারাদিন লাফালাফি করবে, না হয় ছোট বোনের সাথে মারামারি করবে। আক্কেল বলতে কিচ্ছু নেই মাথায়। ঝুমুকে নিয়ে স্বামীর বাইরে গেছে হাঁটতে। জসিম সাহেব জহিকে নিয়ে বাজার করতে বের হয়েছেন। তিনি প্রত্যেক শুক্রবারে নিজের হাতে বাজার করেন। সময় না হলে স্বামীকে পাঠান বকে ঝোঁকে। জোনাকি স্বামীর ঘরের বিছানায় চাদর চেঞ্জ করে ময়লা ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে চাদর নিয়ে বেরিয়ে এলো। নিচে এসে গাল ফুলিয়ে ময়লা চাদর বালতিতে কভার রান্নাঘরের সামনে ফেলে দিয়ে বলল, মা, তোমার ছেলে কি খেতে খামারে কাজ করে? ওর চাদর দেখে বমি আসছে আমার। ওর মতন খুবিস মানুষ আমি জীবনেও দেখিনি। আমিনা রুটি বানাচ্ছিলেন। এমন সময় জোনাকির হঠাৎ আগমনে ভ্রুকুটি করে মেয়ের মুখপানে তাকাতেই জোনাকি পুটুর পুটুর করে কথাগুলো বলে গেল। আমিনা নিচে তাকিয়ে দেখেন চাদরের অবস্থা যা তা বানিয়ে রেখেছে স্বামীর। এই তো গত সপ্তাহে চাদর চেঞ্জ করা হলো, এর মধ্যে এই অবস্থা। বুয়াকে দিয়ে এগুলো হতচ্ছাড়া। ছোটটাকে নিয়ে গেছে কোথায়? নিজে তো বাদর হয়েছে, এখন এই দুটোকেও বাদর বানানোর পায়তারা করছে। জোনাকি হতবাক মায়ের কথা শুনে। এখানে তাকে কেন জড়াচ্ছে মা? সে কি করেছে? যত যাই হয়ে যাক, সব দোষ জোনাকির ঘাড়ে এসেই পড়বে। এই ধরা যাক ঝুমু খেতে খেতে বমি করে দিল, জোনাকির দোষ। বাবার অফিসে যেতে লেট হলো, জোনাকির দোষ। ভাইয়ের জামা কাপড় খুঁজে না পেলেও জোনাকির দোষ। রাগে গজগজ করতে করতে জোনাকি নিজের ঘরে চলে এলো। গোসল করে দাদা জানে বাড়ি যাবে, আর এই বাড়ি ফিরও তাকাবে না।
যত দোষ সব জোনাকিকে কেন দেওয়া হবে? সে কি কিছু করেছে? সত্যি সত্যি জোনাকি গোসল করে খাওয়া দাওয়া বাদ দিয়ে দাদাবাড়ি হাজির হলো। ফারহা ড্রয়িং রুমে বসে বসে নুডলস খাচ্ছিল। জোনাকিকে দেখে কাছে ডাকলো। জোনাকি কাছে গিয়ে নাক ছিটকে বলল, এই লুডুসের বাটি সরা আপা, বমি আসছে আমার। ফারহা বাটি সরিয়ে রেখে দিল। জোনাকি ডিম খায় না, আর না ডিমের গন্ধ সহ্য করতে পারে। ফারহা বুড়ো জকল কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে জোনাকিকে পরখ করে শুধায়, কি হচ্ছে? মুড আপ কেন তোর? জোনাকি গাল ফুলিয়ে বলল, মা আমাকে একটুও ভালোবাসে না জানিস, কোনো কিছু হলে সব সময় আমার দোষ দিবে। আমি ও বাড়িতে আর যাব না। কাকি বকেছে? শুধু বকেছে, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করিয়েছে, তারপরেও তার মন ভরেনি। আরেকটা লাড্ডুর বাচ্চা সারা দিন আমাকে জ্বালিয়ে মারে। উফ, ধুর, যাবই না আমি আর। রাবিয়া জাইফুল তালুকদারের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই জোনাকিকে দেখতে পেলেন। জোনাকির নিকট এগিয়ে এসে বলেন, কি হলো, মুখ ভার করে আসিস কেন? সেদিন যে গেলি আর তো এবারই বাড়ালি না। জোনাকি নাক টানার অভিনয় করে বলল, আজ থেকে এই বাড়িতেই থাকবো আমি। থেমে আবার বলল, আম্মা, আমার পেটের মধ্যে ধুমধারাক্কা ঢোল বাজছে, ক্ষুদায় তাড়াতাড়ি খেতে দাও। বাড়ির ছেলেরা সবাই নামাজে গেছে, একটু পরেই চলে আসবে। জোনাকি তাদের জন্য অপেক্ষা না করে একা একাই খেতে বসে গেল। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। জোনাকির খাওয়ার মাঝে সাদিকরা বাড়ি ফেল। সবাই রুমে না গিয়ে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এলেন খেতে। জাইফুল তালুকদার নাতনিকে দেখে ভীষণ খুশি হলেন। জোনাকির পাশে চেয়ারে বসে মাথায় হাত রেখে বলেন, গিন্নি হঠাৎ আজ এই বাড়িতে, ব্যাপার কি? বাবা কি আজ বাড়িতে নেই? জোনাকি খেতে খেতে বলল, মন চাইলো তাই চলে এলাম, ভাবছি কয়েকদিন এখানে থেকে যাব। থাক, মানা করেছে কে? জোনাকি প্লেটের দিকে নজর রেখে ভারী কণ্ঠে বলল, তোমার বড় নাতিকে বলে দিও আমার চোখের সামনে যেন না আসে। জল্লাদ সব সময় আমার সাথে বাজে ব্যবহার করে জানো। সাদিক কপালে ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে জোনাকির নত মাথার দিকে তাকিয়ে আছে। মন তো চাচ্ছে এই মুহূর্তে এই পুচকে মেয়েকে। আকাশ ভর্তি তারা ঝিলমিল করছে আকাশ জুড়ে। পানকড়ি মঞ্জিলের বিশাল বড় ছাদে পানকড়ির বিশাল বড় ছাদে পাটি বিছিয়ে শুয়ে আছে ফারহা, জোনাকি ও ফাহমিদ। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম শুকনো খাবার। জোনাকি শুয়ে শুয়ে লাড্ডু খাচ্ছে। একের পর এক বেচারির মন খারাপ। বাবা বাড়িতে আজ, অথচ জোনাকিকে নিতে পাঠালো না কাউকে। ভাইয়াও এলো না, তার কেউ ভালোবাসে না। তাহলে ফারহা শুয়ে শুয়ে ফোনে নাটক দেখছে, সাথে ফাহমিদও। রাত বেশি হয়নি এখনো, গরম পড়েছে খুব। জোনাকি বিরক্ত হয়ে উঠে বসলো, দুপা মেলে দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপা, ভালো লাগছে না আমার। ফারহা ভুরুজুকল কুচকে জোনাকির দিকে তাকিয়ে বলল, বাড়ির সব খাবার উঠিয়ে এনেছি তোর জন্য, খাচ্ছিস তাও ভাল লাগছে না? একটু বেশি খাই বলে খোঁচা মারছিস? খোঁচা মারবে কেন? ভালো না লাগার কারণ কি? দেখ, বাবা আজকে বাড়িতে ছিল, অথচ আমাকে নিতে কাউকে পাঠালো না। স্বামীর ভাইয়া এসেছিল সন্ধ্যায়, তোকে বলতে মনে নেই? ভাইয়া এসেছিল আর তুই আমাকে এখন বলছিস? ভাইয়া তো তোকে নিতে আসেনি। তাহলে কেন এসেছিল? পেট পুজো করতে। মানে? আম্মা যে আজ মিষ্টি বানিয়েছে সেটা খাওয়ার জন্যই ভাইয়াকে ডেকেছিল। জোনাকি মন খারাপ করে বলল, আমার কথা একবারও জিজ্ঞাসা করেনি? করেছে। কি বলেছে? বলেছে পারলে জোনাকিকে তোমরা এই বাড়িতে রেখে দাও, ও বাড়ি আর ওর জন্য কোনো জায়গা নেই। হঠাৎ রাগে কটমট করে উঠল জোনাকি। বড় ভাই এসব বলেছে? এই বাড়ি এসে উঠে দাঁড়ালো সে। সিঁড়ির দিকে যেতে যেতে বলল, আমি বাড়ি যাচ্ছি আপা, থাক তুই। আরে এই রাত করে কই যাচ্ছিস? কালকে সকালে যাস। জোনাকি শুনলে তো ফারহার কথা, সে
সে তার মতো সেই দিকে চলে গেল অন্ধকার সিঁড়িতে। জোনাকির ভয় লাগলো হালকা। বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে পা টিপে টিপে নামতে গেলেই কারোর সাথে ধাক্কা খেয়ে ধুম করে পড়ে গেল নিচে। ভয়ে ব্যথায় চিৎকার করে উঠল মহল কাঁপিয়ে। সাদিক ছাদে উঠে আসছিল একটু খোলা আকাশের নিচে একটু সময় কাটানোর জন্য, কিন্তু মাঝপথেই এমন একটা কাণ্ড ঘটে যাওয়ায় ভরকে গেল কিছুটা। তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করতেই দেখতে পেল নিচে সেন্সলেস হয়ে পড়ে আছে জোনাকি। ফারহা ও ফাহমিদ ছাদ থেকে দৌড়ে সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল জোনাকির শান্ত হয়ে পড়ে থাকা দেহখানা। নিচে বাকিরা রাবিয়া ও জাইতুল তালুকদার দৌড়ে এলেন। সাদিকের কোনো নড়চড় নেই। এখানে যে এমন এক কাণ্ড ঘটে গেল, জোনাকি অজ্ঞান হয়ে পড়ে গেল, তাতে তার কোনো ভাবান্তর নেই। ভুরযুগল কুচকে বিরক্ত হয়ে তাকিয়ে আছে জোনাকির দিকে। জোনাকির জ্ঞান ফিরেছে একটু আগেই। চুপচাপ শুয়ে ফুপিয়ে কাঁদছে। পায়ে ও হাতে বেশ ব্যথা পেয়েছে মেয়েটা। নাক টেনে টেনে বারে বারে চোখ গরম করে সাদিকের দিকে তাকাচ্ছে। সাদিক বিরক্তিকর মুখভঙ্গি করে দরজার কাছে দাঁড়িয়ে আছে। শফিক সাহেব সাদিককে থাকতে বলেছেন বলেই সাদিক আছে, না হলে কখন বের হয়ে যেত এখান থেকে। মাথার কাছে রাবিয়া বসে মাথায় বিল কেটে দিচ্ছেন। ওষুধ খাওয়ানো হয়েছে ওকে। কিভাবে কি হলো হঠাৎ বুঝে উঠতে পারছে না জোনাকি। কোন জল্লাদের সাথে ধাক্কা খেয়ে এমন দশা হলো তার। সাদিকই হবে নিশ্চিত। কি পড়ে গেলি? দেখে শুনে হাঁটতে পারিস না? জাইফুল তালুকদারের প্রশ্নে জোনাকি কান্নাগুলো কোনো রকমে গিলে ফেল। জড়ন কণ্ঠে বলল, কোনো এক শক্ত পাঠার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি দাদাজান। জোনাকি ইচ্ছে করেই ওই কথাটা বলো যাতে তার সাথে ধাক্কা লেগেছে সে মুখ খুলে। চোরা চোখে একবার সাদিকের দিকে তাকালো। তখন সাদিকের গায়ের পারফিউমের ঘ্রাণ পেয়েছিল জোনাকি। শালা বজ্জাত, একটু সিনেমার মতো কোমর জড়িয়ে ধরলে কি খুব ক্ষতি হয়ে যেত? এখন ক্ষতি তো হলো তার। এই যে হাত পা ভেঙে বসে আছে। সাদিক কটমট করে তাকালো পাকনা মেয়েটার দিকে। এই মেয়ে এত বেশি কথা বলে তা বলার বাহিরে। কয়েক সেকেন্ড জোনাকির মুখশ্রী দেখে চোখ নামিয়ে নিল। জোনাকির মুখ তার দেখতে ইচ্ছে করে না, ভয় হয়, বিরক্ত লাগে, অসহ্য রকম বিরক্ত লাগে। বাবাকে না বলে এবার গটগট করে স্থান ত্যাগ করলো সে। জোনাকি মুখ বাঁকিয়ে ঘরে সবার দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার জন্য গরম গরম চপ বানিয়ে দিবা? রাবিয়া ভুরযুগল কুচকে বলল, এখন এসব খেতে হবে না, আমি বরং অন্য কিছু বানিয়ে দিচ্ছি। পরের দিন সকাল সকাল লাফালাফি শুরু করে দিয়েছে জোনাকি। আজ তার স্কুল। আজ আর স্কুলে যাবে না সে। পুরো দিন বাড়ি বসে থাকবে। লাবিপাড়া এসেছিল স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জাইফুল তালুকদার বারণ করে দিয়েছেন। সকাল সকাল সাদিক রেডি হয়ে নেমেছে অফিসে যাওয়ার জন্য। ডাইনিংয়ে বসতেই জাইফুল তালুকদার শুধালেন, কোথায় যাচ্ছ? সাদিক ভ্রুকুটি করে বলল, কেমন প্রশ্ন দাদাজান, অবশ্যই এই সময়ে অফিসে যাচ্ছি। আজকে যাওয়ার দরকার নেই। কেন? আমি বলেছি তাই। কোনো কারণ তো বলো। আজকে সারাদিন বাড়িতেই থাকবে তুমি, এবং এটাই আমার শেষ কথা। অদ্ভুত কোনো কারণ ছাড়া হঠাৎ করে দাদাজান কেন এমন করছে জানে না সাদিক। তবে তার সিক্সথ সেন্স কিছুটা আজ করতে পেরেছে। তার যা চাইছে সেটা অসম্ভব, আর সম্ভব হলো তার জন্য অসম্ভব। খাওয়া দাওয়া শেষ হতেই ফাহমিদ বাড়ি ঢুকলো কোলে চুমুকে নিয়ে। বড় বোনকে সবাই বসে থাকতে দেখে চিৎকার করে ডেকে উঠল, আপু, আপু। জোনাকি টিভির থেকে দৃষ্টি সরিয়ে সদর দরজার দিকে তাকাতেই দেখতে পেল তার আদরে ছোট বোনকে। মুচকি হেসে ফাহমিদের কাছে এগিয়ে গেল। বোনকে কোলে নিয়ে গালে টুপ করে একটা চুমু এঁকে দিল। কি রে লাড্ডুর বাচ্চা, আপুকে ভুলে গেছিস? ঝুমু খিলখিল করে শুধু হাসলো। তার খুব ভালো লাগে যখন বোন তাকে কোলে নেয়, আদর করে। জাইফুল তালুকদার একজন উকিল। একটা কেস নিয়ে তিনি খুবই ব্যস্ত। একটু আগেই চলে গেছেন তিনি এবং শফিক সাহেব অফিসে। সাদিক নিজের রুমে কি করছে সেটা
এই মুহূর্তে বলা যাচ্ছে না। জোনাকি ঝুমুকে নিয়ে ফারহার রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। ফারহার রুমে যাওয়ার আগে সাদিকের বিশাল বড় রুমের দরজা পার করতে হয়, আর সাদিকের দরজা পুরোটাই খোলা দেখা যাচ্ছে। জোনাকি ফিস ফিস করে ঝুমুকে বলল, বলো বাই বলে চিৎকার করবি না লাড্ডু, যদি মুখ খুলছিস সেই ক্যালান ক্যালাবো বলে দিলাম। গুটি গুটি পায়ে সাদিকের দরজার আড়াল হয়ে দাঁড়ালো। উকি মেরে দেখে সাদিক বিছানায় আদশা হয়ে ল্যাপটপে কিছু একটা করছে। পরনে তার অ্যাশ কালার ট্রাউজার আর মেরুন কালার টি শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে। জোনাকি চোখ জোড়া চিকচিক করছে। তার ভালো লাগে সাদিককে দেখতে, লোকটা এত সুন্দর, চোখ ফেরাতেই ইচ্ছে করে না মাঝে মধ্যে। এই যে এখন মনে হচ্ছে আজীবন এই লোককে যদি তার চোখের সামনে থাকে তাহলে সে কোনোভাবেই জীবন পার করে দিতে পারবে। লজ্জায় জোনাকির গুলোমুলো গাল দুটো লাল হয়ে এলো। ঠোঁট কামড়ে মাথা নিচু করে আবার তাকালো সাদিকের দিকে। এবার সাদিকও তাকালো জোনাকির লজ্জারাঙ্গা মুখশ্রীর দিকে। মেয়েটা লজ্জে লাল টুকটুকে হয়ে গেছে। সাদিক বিরক্ত হয়ে তাকিয়ে রইল। এ মেয়ে কেন সবসময় তার আশেপাশে ঘুরঘুর করে বুঝে উঠতে পারে না সে। দুজনে চোখাচোখি হয়। জোনাকি ভরকে গেল সাদিকের নিকট। এগিয়ে এসে জোনাকি মাথায় জোরে টোকা মেরে বলল, ঝুঁকি দিয়ে কি দেখছিস? জোনাকি চোখ বড় বড় করে বলে, ঝুমু আপনার কাছে আসবে বলে কান্না করছিল। সাদিক বুড়জুগল কুচকে ঝুমুর দিকে তাকালো। মেয়েটা গাল ভরে হাসছে, খুশিতে চোখ দুটো চিকচিক করছে। কান্নার বিন্দুমাত্র চিহ্ন নেই চেহারায়। সাদিক তীক্ষ্ণ চোখে জোনাকির দিকে তাকিয়ে একটু ঝুঁকে ধীর কণ্ঠে বলল, আমি তো দেখছি অন্য কিছু। কি? সাদিক কথা বলল না, সোজা হয়ে দাঁড়িয়ে ঝুমুকে কোলে নিয়ে গালে চুমু এঁকে দিয়ে বলল, আমার ছোট বউ আসলা কখন? ঝুমু খিলখিলিয়ে হেসে সাদিকের গালের সাথে নিজের গাল মিশিয়ে নিয়ে গলা জড়িয়ে ধরল। বড় ভাই তাকে খুব ভালোবাসে, তাই তো তার জন্য এত পাগল সে। জোনাকি নাক মুখ সিটকে বিড়বিড় করে বলল, শালার মাথায় সমস্যা, ছোট বউ করে মাথা খেয়ে বড় বউয়ের হুদায় গুটি গুচি বিয়ে খাচ্ছে। আরে ভাই, তোর বড় বউ কে? সাদিক জোনাকি সব কথাই কানে শুনল, তবুও কিছু বলল না। ঝুমুকে নিয়ে ঘরের ভিতর গিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে বলল, গেট লস্ট। অপমানে জোনাকির শরীর জ্বলে উঠল। এই লোকের ওপর এতক্ষণ ক্রাশ খাচ্ছিল জোনাকি। লোকটা এত বজ্জাত কেন বুঝে না সে। অপমানটা আমার ইগোতে লেগেছে সাদিক ভাই। চেঁচিয়ে বলে জোনাকি ঠোঁট উল্টালো। সাদিক ঘরের ভেতর থেকে উচ্চস্বরে বলল, তোর ইগো আমি আমার জুতার নিচে রাখি, যা ফট এখান থেকে। 3 দিন পার হয়ে গেছে ইতিমধ্যে। জোনাকি ফাহমিদকে দিয়ে ও বাড়ি থেকে নিজের প্রয়োজনীয় জিনিস আনিয়ে নিয়েছে। এই মুহূর্তে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে এলো। ফারহা কলেজে যাবে, সে স্কুলে যাবে। ফাহমিদ চলে গেছে তার স্কুলে অনেক আগেই। সাদিক রেডি হয়ে নেমে এলো। আজ লেট হয়ে গেছে, খাওয়ার সময় নেই। কালো কোট প্যান্ট পরে এক হাতে 3 ক্যামেরার একটা 16 Pro Max, অন্য হাতে অফিসের একটা ছোট ব্যাগ নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল সে। পেছন থেকে রাবিয়া ডেকে বললেন, এই সাদিক, ফারহাদের নিয়ে যা, ওদের নামিয়ে দিয়ে অফিসে যা। সাদিক বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার এমনিতেই লেট হয়ে গেছে, 10টায় মিটিং আছে অফিসে। কিচ্ছু হবে না ওদের দিয়ে, তারপর অফিসে যা। বাধ্য হয়ে জোনাকি ও ফারহাকে নিয়ে বের হতে হলো তাকে। বাড়িতে গাড়ি আছে তারও, তবে মেয়েদের একা ছাড়া হয় না। গাড়িতে বসতেই রোহিত গাড়ি স্টার্ট দিল। পেছনে একটা বডিগার্ডদের গাড়ি। জোনাকি নাক মুখ কুচকে একবার পেছনে তাকিয়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, আসছে আমার প্রধানমন্ত্রী। ফারহা কপালে ভাঁজ ফেলে জোনাকির দিকে তাকিয়ে বলল, কি বিবি করছিস তুই? কিছু না। আবার বলল, আচ্ছা আপা, তোদের বাড়িতে এত বডিগার্ড কেন? আমাদের বাড়িতে তো নেই। ফারহা ঠোঁট উল্টে বলল, জানি না। সাদিক মিররে জোনাকির বাচ্চা বাচ্চা ফেসটা দেখে দীর্ঘশ্বাস ফেল। এই মেয়ে এত কথা বলে, মাঝে মধ্যে মনে হয় মুখ নয়, এটা কোনো মেশিন।
ফারহাকে ওর কলেজে নামিয়ে দিয়ে জোনাকির স্কুলের সামনে নামিয়ে দিল রোহিত। জোনাকি নামতেই মিলন এগিয়ে এলো তার নিকট। সাদিক গাড়ি স্টার্ট দিতে বলো, আবার মানা করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল গেটের সামনে দাঁড়িয়ে থাকা মিলনও জোনাকির দিকে। হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে দুজন। সাদিক শান্ত চোখে সেদিকে তাকিয়ে রোহিতকে বলল, কাজে লেগে যেও, আমি অফিসে যাওয়ার পরে। জি স্যার। জোনাকিতে টিফিন টাইম চলছে। 5 বান্ধবী মিলে টিফিন খেয়ে মাত্র ক্লাসরুমে গোল হয়ে বসেছে। এখনও 10 মিনিট আছে ক্লাস শুরু হতে। জোনাকির পেট ভরেনি আজ। সাদিকের জন্য বেশি খাবার আনতে পারেনি। বেটা খাইসটা সবসময় দৌড়ের তালে থাকে। নাক মুখ কুচকে পেটে হাত রাখলো জোনাকি। আহা, সাদের পেট খোদাই, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কোনো রকম স্কুল শেষ করে স্কুল গেটের সামনে এসে দাঁড়ালো। অদ্ভুত, রোহিত ভাইয়া দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। জোনাকিকে দেখে রোহিত এগিয়ে এলো। খুবই নরম ও ধীর কণ্ঠে বলল, আপু, বড় স্যার আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। জোনাকি কপাল কুচকে বলল, কাকাই পাঠিয়েছে, কিন্তু কেন? আমি তো লাবদের সাথে প্রতিদিন হেঁটেই বাড়ি যাই। এত কিছু জানি না আপু, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। জোনাকি মানা করলো না। এমনিতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এখন যদি হেঁটে হেঁটে বাড়ি যেতে হয় তাহলে নিশ্চিত রাস্তায় অজ্ঞান হয়ে চিটপতাং হয়ে পড়ে থাকবে। লাপিপা ও নিজুমদের নিয়েই গাড়িতে উঠল জোনাকি। একই রাস্তা, একই জায়গায় বাড়ি, তাই একসাথে ফিরতে কোনো সমস্যা নেই। ফারা এখনও বাড়ি ফেরেনি। ফাহমিদ স্কুল থেকে এসে গেছে। জোনাকি এসে ফ্রেশ হয়ে আগে খেয়ে নিয়েছে। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার প্রাইভেট পড়তে গিয়েছে। এখন সন্ধ্যার নামাজ পড়ে মসজিদ থেকে প্রতিদিনের মতো লোক বের হচ্ছে। জোনাকিরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। বাড়ি থেকে বেশি দূরে প্রাইভেট না হওয়ায় গাড়ি লাগে না। অবশ্য পেছনে 2টা বডিগার্ড অবশ্যই আছে। আজ অব্দি জোনাকির কোনো বডিগার্ড লাগেনি। অথচ দাদুর বাড়ি প্রবেশ করতেই কেমন আটকা বন্দির মতো হয়ে গেল। অবশ্যই দাদু বাড়ির মানুষদের এবং বডিগার্ডের মাথায় সমস্যা। আর চোখে একবার মাথা ঘুরিয়ে পেছনে তাকালো জোনাকি। রোহিতের সাথে যে একজন আছে সে রোহিতের মতো সেম কালো প্যান্ট ও সাদা শার্ট পরেছে। চোখে দুজনের কালো সানগ্লাস। বিরক্তিকর তো খুব। এই সন্ধ্যাবেলা কে সানগ্লাস পরে ভাই? নাকমুখ কুচকে সামনে চোখ রেখে হাঁটা ধরল জোনাকি। সারাদিন ব্যস্ততায় কেটে যাচ্ছে দিন। রাতে তাড়াতাড়ি পড়াগুলো কমপ্লিট করে ফেলে জোনাকি। আজ তাড়াতাড়ি ঘুমাতে হবে। চোখে নিচে কালো দাগ হয়েছে একটু। এখন গোলমোলো শরীরে যদি এমন বিচ্ছিরি কালো দাগ থাকে তাহলে সাদিককে ইমপ্রেস করবে কি করে? বাইরে সাদিককে দেখতে না পারলেও মনের মধ্যে কিশোরী কন্যা ঠিকই লাড্ডু ফুটে। পড়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ রং ঢং করলো। পিঠ সমান চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে ছুটি করে ঠোঁটে হালকা মেডেল লাগিয়ে একবার দেখে নিল নিজেকে। বুড়ো যুগল কুচকে নিজেকে আরেকবার দেখে মুখ বাঁকিয়ে রওনা হলো নিচে পেট পুজো করার জন্য। এখন নিশ্চয়ই সাদিক ভাই এসে গেছে অফিস থেকে। হেলে দুলে ঘর থেকে বের হয়ে দোতলা থেকে নিচে তাকিয়ে দেখলো সাদিক কালো ট্রাউজার আর চকলেট কালারের একটা টি শার্ট পরে ড্রয়িং রুমের সোফায় পায়ের পর পা তুলে ফোনে কিছু একটা করছে। চোখ জোড়া চিকচিক করে উঠল জোনাকির। মনের মধ্যে অনুভূতিটুকু দমিয়ে রেখে মুখশ্রী স্বাভাবিক করে পা টিপে টিপে নিচে নেমে এলো সে। নুপুরের শব্দে সাদিক আর চোখে একবার তাকাই তার দিকে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবার ফোনে মনোযোগ দেয় সে। জোনাকি সাদিকের নিকট এগিয়ে গিয়ে সাদিক যে পাশটাই বসেছে ইচ্ছে করে সেখানেই বসলো। ইচ্ছে তো ছিল একটু কাছে গিয়ে বসার, কিন্তু কলিজায় সাহসে কোলালো না। সাদিকের কপালে গাঢ় ভাঁজ পড়েছে। জোনাকি গলা উঁচু করে রাবিয়ার উদ্দেশ্যে শুধালো, ও আম্মা, খাওন দিবা না? রান্না কি এখনো হয় নাই? ফারহা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, মুখের ভাষার কি ছিরি? এই বেয়াদব, সুন্দর করে কথা বলতে পারিস না? ভাষা তো ভাষাই হলো, এটা আবার সুন্দর করার কি আছে? সাদিক কটমট করে জোনাকির দিকে তাকিয়ে বলল, ছাগলের মতো কানের কাছে না চিল্লিয়ে চোখের সামনে থেকে সর।
জোনাকির এ কথাই ইগোতে লাগলো। বেটা খাসটা এমন করে কেন? জোনাকি অভিমানী চোখে সাদিকের দিকে শুধায়। সাদিক ভাই কথায় কথায় অপমান করবা না, আমার খুব ইগোতে লাগে। তোর ইগো খাবারের সাথে চটকে খেয়ে ফেল, তাহলে আর ইগোতে লাগবে না। সর সামনে থেকে। ফারহান দাঁত কেলিয়ে হাসছে। শিউলি বেগম মানে জোনাকির দাদি নিজের কামরা থেকে বেরিয়ে এলেন। জোনাকিকে সাদিকের পাশে বসতে দেখে কপাল কুঁচকে বলে উঠলেন, এই জোনাকি, তুই এখানে কি করছিস? জোনাকি তেসরা চোখে দাদিকে দেখে উত্তর দিল, কেন বুড়ি, চোখে দেখো না জামাইয়ের সাথে প্রেম করি? এই মেয়ে কিভাবে কথা বলছিস আমার সাথে? আদব কায়দা কিছু শিখিসনি নাকি? দাদি প্লিজ এই রাতে কারে আমার সাথে ঝগড়া করবা না একদম। তোর সাথে ঝগড়া করতে কে? উঠ সাদিকের পাশ থেকে। উঠবো না, কি করবা তুমি? বলতে বলতে জোনাকি সাদিকের গা ঘেঁষে বসলো। এক হাত শক্ত করে জড়িয়ে ধরে ফের বলল, এই দেখো হাত ধরছি, এই হাত আমি জীবনেও ছাড়বো না, কোনো দিনও না। সাদিক অস্থির চোখে তাকালো গায়ে লেপ্টে থাকা কিশোরীর দিকে। এ মেয়ে কী করছে সে আদৌ জানে? সাদিকের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। জোনাকি থেকে জোর করে হাত ছাড়াতে ছাড়াতে বলল, এই বিয়াদব, হাত ছাড়, দূরে সর আমার থেকে। জোনাকি বুঝি সাদিকের কথা শুনে সে আরও শক্ত করে দুপা সোফায় উঠিয়ে সাদিকের পা জড়িয়ে ধরল। ছাড়বো না আমি, বললাম না। উপস্থিত সবাই হতভম্ব। রাবিয়া রান্নাঘর থেকে দৌড়ে এলেন চেঁচামেচি শুনে। ফারহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার নিজেরই কলিজার পানি শুকিয়ে আসছে। ভয়ে না জানি জোনাকির কি অবস্থা করে বড় ভাই। শিউলি বেগম প্রচণ্ড রেগে জোনাকিদের নিকট এগিয়ে এসে বললেন, বেয়াদব মেয়ে, ছাড় ওকে। কি শুরু করেছিস তুই? ছাড় বলছি। সাদিক স্থির হয়ে বসে রইল। সে ঠিক ভাবছে, বলা বোঝা মুশকিল। স্থির চোখে জোনাকি ধরে রাখা হাতের দিক তাকিয়ে আছে। জোনাকির হুঁশ এলো সে কি করেছে। চোখ বড় বড় করে মাথা উঁচু করে সাদিকের দিকে তাকিয়ে চিটকে দূরে সরে গেল। সোফা থেকে পা নামে জুতা পরিয়ে দৌড় লাগালো সিঁড়ির দিকে। আজ আর খাবার খেতে হবে না, এমনিতে পেট ভরে গেছে। শিউলি বেগম বিরক্ত হয়ে একাই বকবক করতে করতে রান্নাঘরে চলেন। ফারহা যেন প্রাণ ফিরে পেয়েছে। সে লম্বা শ্বাস টেনে ডাইনিংয়ে গেল। রাবিয়া শুধু দেখে গেল কাহিনী, কিন্তু কিছু বললেন না। সাদিক এখনও আগের মতোই পাথরের মতো চুপচাপ বসে আছে সোফায়। কি ভাবছে সে আল্লাহ আর ছাড়া কেউ জানে না। রাতে রাবিয়া জোনাকির জন্য খাবার ঘরে নিয়ে দিয়ে এলেন। খাওয়া দাওয়া করে জোনাকি ঘুমিয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে। এখন মধ্যরাত, আকাশ জুড়ে বিশাল বড় চাঁদ উঠেছে। চারপাশে আলোয় আলোকিত। সাদিক নিজের রুমের বারান্দায় বেতের চেয়ারে বসে আছে। হাতে তার ছোট বাচ্চাদের একজোড়া চুড়ি। দেখে বোঝা যাচ্ছে অনেক বছর আগে। চাঁদ থেকে দৃষ্টি সরিয়ে চুড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে শুধায়, হ্যাঁ ये नशा या है जहर, इस प्यार को हम क्या नाम दे। সাদিক ভাই ঢিসুম ঢিসুম করে মারবে। সাদিক ভুরুজকল কুচকে পেছনে তাকালো। এর মেয়ের মাথায় কি সমস্যা? সাদিকের মাঝে মধ্যে মনে হয় জসিম সাহেব জোর করে এই মেয়েকে তালুকদার বংশে এনেছেন। বিরক্তকর চাপা নিঃশ্বাস ফেলে সামনে দাঁড়িয়ে থাকা খাটো ছেলেটার দিকে তাকালো। জোনাকিকে ডিস্টার্ব করছে এই ছেলে কয়েকদিন ধরে। সাদিক ছেলেটাকে ভালো করে দেখে বলল, দেখে মনে হচ্ছে তোমার জ্ঞান বুদ্ধি ভালোই, তাহলে কোন কারণে এই পাগলের পেছনে পেছনে ঘুরছো? জোনাকি হতভম্ব। বলে কি সাদিক ভাই, সে পাগল? এত বড় অপমান! আপনি আমাকে পাগল বললেন সাদিক ভাই? আমাকে দেখে কোন দিক দিয়ে পাগল মনে হয়? সাদিক ভুরু কুচকে বলল, পাগলকে পাগল বললে তারা এমন করে ক্ষিপ্ত হয়। যাই হোক, বলে দিয়েছি, এখন তোর মতো পাগলের পেছনে আর কেউ ঘুরবে না।